আমি আজকে এসেছি এমন একটা শহরে যেখানে ভোরের বাতাসে মিশে থাকে তাজা ইলিশের ঘ্রাণ। এই শহরে পাওয়া সব ইলিশ কি এখানেরই? আছে এমন এক বিস্ময়কর জায়গা যেখানে মিলেছে বাংলাদেশের 3টি নদী। এই জায়গার গভীরতা 37.2 মিটার, প্রায় 12 তলা বিল্ডিং এর সমান। এমন একটা সৈকত যার নাম মিনি কক্সবাজার। জায়গাটা কক্সবাজার না, তবে সৌন্দর্যে কক্সবাজার থেকে কোনো অংশে কম না। এই সুন্দর শহরের আড়ালে চাপা পড়ে আছে মুক্তিযুদ্ধের এক রক্তাক্ত অধ্যায়, যার গল্প আমরা খুব কমই শুনি। এক পুরনো মুসলিম জমিদার বাড়ি যার দেয়ালে লুকিয়ে আছে 250 বছরের পুরনো গল্প। এখানকার জমিদার ওই সময় দিনে প্রায় 80,000 টাকা দান করতেন, যা সেই সময়ের হিসাবে ছিল অবিশ্বাস্য। এমন একটা আইসক্রিম যেটা তৈরি হয় 1 মিনিটের মধ্যে, আর আওয়ালের মিষ্টি পুরাই অমৃত। ইলিশের বাড়ি চাঁদপুরে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকবে ঢাকা এবং কুমিল্লা থেকে কিভাবে চাঁদপুর আসবেন, লোকালি কোন কোন স্পট ঘুরবেন, কি কি বিখ্যাত খাবার খাবেন, চাঁদপুরের আসল রূপালী ইলিশ কিভাবে চিনবেন। আমার 2 হাতের এই মাছ দুইটার মধ্যে একটা হচ্ছে চাঁদপুরের। সবকিছুর বিস্তারিত ট্যুর গাইড প্ল্যান। আমার মনে হয় না চাঁদপুর ডে ট্যুরে আসার আগে আমার এই ভিডিও দেখার পর আপনার মনে আর কোনো কনফিউশন থাকবে। তারপরেও ভিডিও দেখার পর মনে কোনো প্রশ্নও কি দিলে কমেন্ট করবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর কম সময়ের মধ্যে দেয়া হবে। তো চলুন শুরু করি আমার আজকের ভ্রমণ গল্প। আমার এবারের যাত্রা শুরু হচ্ছে কুমিল্লার জাঙ্গালিয়া আইডি বাস কাউন্টার থেকে। আমি যাচ্ছি কুমিল্লা থেকে, তবে একটু পর জানিয়ে দেব ঢাকা থেকে কিভাবে চাঁদপুর যেতে পারবেন। কুমিল্লা থেকে চাঁদপুর রুটে 2টা বাস আসা যাওয়া করে, একটা বগদাদ, অন্যটা আইডি। 2টার ভাড়াই সেম 170 টাকা। সময় লাগে 2 ঘন্টা। ঢাকা থেকে আপনি 2 ভাবে চাঁদপুর আসতে পারবেন। নদীপথে সদরঘাটের লালকুটি ঘাট থেকে লঞ্চে আসতে পারেন, সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। ভাড়া এবং সময়ের তালিকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লঞ্চ আপনাকে এই ঘাটেই নামিয়ে দেবে। 5 মিনিট হেঁটে কিংবা 10 টাকা ভাড়ায় আপনি চলে যেতে পারবেন বড় স্টেশন। আর বাসেও আসতে পারেন। ঢাকা থেকে পদ্মা এক্সক্লুসিভ বাসে 350 টাকা ভাড়ায় চলে আসবেন বাবুরহাট। সেখান থেকে 20 টাকা ভাড়ায় চলে আসবেন চাঁদপুর বাস স্ট্যান্ডে। আপনারা কিন্তু ট্রেনেও চাঁদপুর আসতে পারবেন, বিস্তারিত জানাবো ভিডিও শেষের দিকে। আমি এখন আছি চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমাদের আসতে সময় লাগছে 2 ঘন্টা। বাস আমাদেরকে এখানে নামাই দিচ্ছে। তো প্রথমে ভাবছিলাম মিনি কক্সবাজারের দিকে যাব, কিন্তু যেহেতু অনেক বেশি গরম পড়ছে তাই এখন আমরা ওই দিকে যাব না, যাব একটা জমিদার বাড়িতে। এর আগে রাস্তার অপোজিটের যে হোটেলগুলো আছে সেখান থেকে আমরা নাস্তা করে নিব। সকালে নাস্তা করেছি গ্রিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। খরচ পড়েছে জনপ্রতি 40 টাকা। আমরা যাব আনন্দ বাসে। যারা নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে চাঁদপুর আসার প্ল্যান করতেছেন তারা চাইলে আনন্দ বাসে আসতে পারেন। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। নোয়াখালী থেকে ভাড়া 200 টাকা, লক্ষ্মীপুর থেকে ভাড়া 100 টাকা। তবে আমরা যাচ্ছি এক ভিন্ন লোকেশনে, ফরিদগঞ্জ। আমি এখন আছি ফরিদগঞ্জে। আমাদের এখানে আসতে সময় লাগছে আধা ঘন্টা। এটা পিওর লোকাল বাস, সো যারা উঠবেন ভেবেচিন্তে উঠবেন। চাইলে সিএনজি দিয়েও আসতে পারে। ফরিদগঞ্জ পর্যন্ত ভাড়া পড়বে 50 টাকা। এখন আমাদের গন্তব্য রূপসা বাজার। এই মুহূর্তে দাঁড়ায় আছি রূপসা বাজারে, আর পিছনেই দেখতে পাচ্ছেন রূপসা জমিদার বাড়ির গেট। এ পর্যন্ত আমার অনেক জমিদার বাড়িতেই যাওয়া হয়েছে, কিন্তু ঢুকতেই গেটের শুরুতে এরকম মসজিদ, একপাশে কবরস্থান এরকম আমি দেখি নাই। ব্যাপারটা আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে। যেমন আশ্চর্য হয়েছি তেমনি মনের মধ্যে এক প্রকার ভয়ঙ্কর অনুভূতি কাজ করছে। ভয়, মৃত্যুর ভয়, পরকালের ভয়। তোমার বাসা এখানেই? কোথায়? ভিতরে? নাম কি তোমার? বুঝি নাই। তারপর চোখে পড়ল বিশাল এক পুকুর, আর তার সাথেই কি বিশাল এক পুকুর ঘাট। এবার যাচ্ছি সেই জমিদার বাড়িটি দেখতে। অবশেষে চলে এসেছি রূপসা জমিদার বাড়ির সামনে।
এই জায়গায় আমরা ছাড়া আর কোনো মানুষজন দেখতেছি না, ভিতরে ভিতরে একটা ভয় কাজ করতেছে। এই জমিদার বাড়িটা এখন মুসলিম জমিদারদের হলেও 250 বছর আগে ছিল হিন্দু জমিদারদের অধীনে। হিন্দু জমিদারদের জমিদারি পতন হওয়ার পর ব্রিটিশদের কাছ থেকে এই বাড়ির জমিদারিত্ব কিনে নেন আহমদ রাজা নামের একজন। তবে কথিত আছে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ গাজী নামের একজন, কিন্তু বেশিরভাগ প্রসিদ্ধ মতামত অনুসারে আহমদ রাজা নামের একজনই এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা, আর ওনার সন্তান ছিলেন মোহাম্মদ গাজী। আহমদ রাজার মৃত্যুর পর এই বাড়ির জমিদারিত্ব গ্রহণ করেন মোহাম্মদ গাজী। তারপর মোহাম্মদ গাজীর মৃত্যুর পর এই বাড়ির জমিদারিত্ব পান তার সন্তান আহমেদ গাজী। যারা ইতিহাস মনে রাখতে চান তারা এভাবে মনে রাখবেন, প্রথমজন হচ্ছে আহমেদ রাজা, তার ছেলে মোহাম্মদ গাজী, তার নাতি আহমেদ গাজী। এখানে টোটাল 3টা বিল্ডিং আছে। এটা হচ্ছে মেন বিল্ডিং, বাম পাশে আছে একটা, আর একটা পিছন দিকে। এছাড়াও 2টা টিনের ঘর আছে, এখানে একটা আর পিছনের দিকে আরেকটা। বাংলাদেশের বেশিরভাগ জমিদার বাড়ি অযত্ন ও অবহেলার কারণে প্রায় ধ্বংসের মুখে, কিন্তু এই রূপসা জমিদার বাড়ি এখনো প্রায় আগের মতনই আছে। জমিদারের বংশধররা এখনো এই বাড়িতেই বসবাস করেন। এখানকার জমিদারদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা জানলাম। তারা নাকি প্রজাদেরকে কখনো খাজনার জন্য অত্যাচার করতো না, বরং প্রজারা যদি বিপদে থাকতো তখন তাদেরকে হেল্প করতো। এখানে সুন্দর করে নোটিশ বোর্ডের মধ্যে লেখা আছে, রূপসা জমিদার বাড়ির গেট, মসজিদ, পুকুরঘাটের দেয়ালের বিল্ডিংয়ে কোনো প্রকার লেখা নিষেধ। ঠিক আছে, কিন্তু এটা পড়া সত্ত্বেও কিছু ভদ্রলোক এই যে দেখেন ওনাদের নাম লিখে গেছে। এমন শুনশান নিরিবিলি পরিবেশে আরো কিছুটা সময় থাকতে মন চাইতেছে, কিন্তু আমরা একদিনের ট্যুরে আসছি, যেতে তো হবেই। এখন চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে যেভাবে এ পর্যন্ত এসেছি সেম ওয়েতেই ফিরে যাব সেখানে। তবে যাওয়ার আগে ফরিদগঞ্জের বিখ্যাত আওয়ালের মিষ্টি মিস করা যাবে না। তাদের এই আইটেমটার নাম হচ্ছে রসগোল্লা। অন্য সব জায়গার চেয়ে এটার টেস্ট আমার কাছে বেটার মনে হয়েছে, আপনারা আসলে ট্রাই করতে পারেন। হাতে সময় অনেক কম, সিএনজি নিয়েই চলে যাচ্ছি চাঁদপুর। সিএনজি আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি হাসান আলীর মাঠ। বাস স্ট্যান্ড থেকে 10 টাকা অটো ভাড়ায় চলে এসেছি এখানে। এটার লোকেশন হচ্ছে হাসান আলী স্কুল মাঠের সামনে। আর যে কোনো অটোলা বা রিক্সাওয়ালাকে যদি আপনি হাসান আলীর মাঠ বলেন তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার কারণ এই স্মৃতিসৌধটি। মাটির নিচ থেকে উঠে আসা একটা ডান হাত, হাতে ধরা স্টার্লিং MK4 সাবমেশিন গান। এটার নাম অঙ্গীকার স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটির স্থপতি হচ্ছেন অপরাজেয় বাংলার শিল্পী প্রফেসর সৈয়দ আব্দুল খালিক। 1989 সালে চাঁদপুরের জেলা প্রশাসক SM শামসুল আলমের জোর প্রতিষ্ঠায় এই অঙ্গীকার স্মৃতিসৌধটি নির্মিত হয়। 71-এর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করার লক্ষ্যে অঙ্গীকারের প্রতীক হিসেবে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে। চাঁদপুরে মুক্তিযুদ্ধ নিয়ে এত আবেগ কেন, এটার উত্তর পাবো আমরা নেক্সট প্লেসে। এখান থেকে যে কোনো অটোকে বললেই 15 টাকা ভাড়ায় আপনাকে নামিয়ে দিবে বড় স্টেশন, আর রিকশায় গেলে ভাড়া লাগবে 2 জন 30 টাকা। অটো থেকে নেমে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে রক্তধারা স্মৃতিসৌধ। প্রশ্ন হচ্ছে এর নাম রক্তধারা কেন? 71-এ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর পুরান বাজার এবং চাঁদপুর বড় স্টেশনে কয়েকটি টর্চার শেল তৈরি করে। পাক বাহিনীরা অনেক মানুষকে টর্চার করে রক্তাক্ত করে এই নদীতে ফেলে দিত। এই সকল শহীদদের স্মরণে স্বাধীনতার 40 বছর পর 2011 সালে এই রক্তধারা স্মৃতিসৌধটি তৈরি করা হয়। দুপুর হয়ে গেছে, চাঁদপুরের বিখ্যাত ইলিশ দিয়ে লাঞ্চ সেরে নেই, এরপর যাব মিনি কক্সবাজার, সেখান থেকে এসে যাব ফিশ মার্কেট। চাঁদপুরের ইলিশ নিয়ে অনেক স্ক্যাম হয়, সেসব ব্যাপারেও জানাবো, ভিডিও সাথেই থাকেন। যারা ইলিশ দিয়ে খেতে চাচ্ছেন তারা ফিশ মার্কেটের ভেতরের এই দোকানে আসতে পারেন। নদীর ভিউ সহ 200 থেকে 250 টাকায় ঘরোয়া স্বাদের খাবার পাবেন। বেগুন 20 টাকা পিস, ইলিশ মাছ 120 টাকা, এটা 200 টাকা, ভেন্ডি ভাজি 20 টাকা, টমেটো 10 টাকা, বেগুন 10 টাকা, এটা হলো 20 টাকা, পোয়া মাছ 80 টাকা, চিংড়ি মাছ 100 টাকা,
মুরগি আছে 100 টাকা, পটল আছে 120 টাকা। আমরা নিয়েছিলাম ইলিশ মাছ 1 টুকরো, ভাত, ইলিশের ভর্তা, বেগুন ভর্তা এবং বেগুন ভাজি। খরচ পড়েছে জনপ্রতি 190 টাকা। মাছের টুকরা যেটা সিলেক্ট করে দিবেন সেটাই আপনাদের সামনে ফ্রাই করে দিবেন। বেশি মানুষ আসলে ফিশ মার্কেট থেকে মাছ কিনে হোটেলে দিয়ে রান্না করে খেতে পারবে। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাব মিনি কক্সবাজার। বড় স্টেশনের এই মোহনা থেকে নৌকা দিয়ে মিনি কক্সবাজার যেতে পারবেন। লোকালি গেলে ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা, আর যদি রিজার্ভ নিয়ে যান তাহলে লাগবে 800 টাকা। নৌকা আপনাকে নিয়ে যাবে মিনি কক্সবাজার 30 মিনিট অথবা 1 ঘন্টা স্টে, তারপর আবার মোহনায় নিয়ে আসবে। তবে এখানে একটা বড় ধরনের সিন্ডিকেট চলে, সাথে মেয়ে বা মহিলা থাকলে কোনো মাঝি আপনাদেরকে লোকালি নিবে না, আবার অপরিচিত 2 ফ্যামিলি একসাথে যেতে চাইলে সেটাও নিবে না। আপনি 2 জন হন কিংবা 4 জন, আপনাকে 800 টাকা ভাড়ায় রিজার্ভ নিয়ে যেতে হবে। আমরা অনেকক্ষণ তর্কাতর্কির পর আরেকটা ফ্যামিলির সাথে গিয়েছিলাম। 2 ফ্যামিলি 400 টোটাল 800 টাকা ভাড়ায়, তাও আবার 1 ঘন্টার জন্য। আমরা এখন আছি মোহনার সবচেয়ে গভীর জায়গায়। এর গভীরতা হচ্ছে 37.2 মিটার, প্রায় 12 তলা বিল্ডিং এর সমান। মানে হচ্ছে আমি এখন 12 তলা বিল্ডিং এর উপর বসে আছি। বিশাল জলরাশির বুক চিরে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি মিনি কক্সবাজারে। এই জায়গাটা মূলত পদ্মা এবং মেঘনা নদীর মিলনস্থল। আসল নাম হচ্ছে বালুরচর। নাম বালুরচর হলেও এখানকার বেশিরভাগ জায়গাটাই ঘাসে ঢাকা। 2 দিকে উত্তাল নদী থাকায় এরকম ছোট ছোট অনেকগুলা ঢেউ এসে ধাক্কা দেয়, তো এ কারণে অনেকটাই কক্সবাজারের ফিল হয়। যারা বর্ষায় আসবেন তারা একটু সাবধান থাকবেন। যারা সাঁতার জানেন না তাদের জন্য এই জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ। 2019 সালের 12ই জুন এখানে একজন পর্যটক নিখোঁজ হয় সাঁতার কাটতে গিয়ে। পরবর্তীতে 13ই জুন চাঁদপুরের ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা মিলে তার লাশ উদ্ধার করে। বড় স্টেশন এবং মিনি কক্সবাজার অনেক ফটোগ্রাফার দেখতে পেলাম। যারাই ছবি তুলবেন শুরুতে সব কথা ক্লিয়ার করে নেবেন, প্রয়োজনে ভিডিও রেকর্ডও রাখতে পারেন। এত টেনশনের দরকার নাই। আমাকে তো টেনশন বেশি, সিগারেটটা খালি টেনশন দূর হয়। মামা খুশি তো মামা? সুন্দর একটা সূর্যাস্ত দেখতে দেখতে চলে এসেছি চাঁদপুরের ত্রিনদীর মোহনাতে। এই হচ্ছে রেল স্টেশন, তারপরেই চাঁদপুরের বিখ্যাত ফিশ মার্কেট। কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে সরাসরি আপনি চাঁদপুর আসতে পারবেন, কিন্তু ঢাকা থেকে আসতে হলে আপনাকে লাকসাম হয়ে আসতে হবে। স্ক্রিনে ট্রেনের সময়সূচি দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। এবার যাচ্ছি ফিশ মার্কেটে। আমি আছি ইলিশের বাড়ি চাঁদপুরের সবচেয়ে বড় ফিশ মার্কেটে। চারদিকে ইলিশ মাছের ছড়াছড়ি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই শহরে পাওয়া সব ইলিশ কি এখানেরই? না, এখানে চাঁদপুরের মাছ থাকলেও বেশিরভাগ মাছই ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, পটুয়াখালী, বরগুনা আর বরিশালে। চাঁদপুরের আসল মিঠা পানির ইলিশকে বলা হয় লোকাল ইলিশ। কিন্তু এই লোকাল ইলিশ চিনব কিভাবে? আমার 2 হাতে ইলিশ মাছ, বাট দুইটার মধ্যে ডিফারেন্স হিউজ। এই যে দেখেন, এই মাছটা দেখতে একরকম, এটা হচ্ছে অন্যরকম। আর এটার যে বৈশিষ্ট্য, এটার বৈশিষ্ট্য একদমই সম্পূর্ণ আলাদা। এটা একটু মোটা টাইপের, কিন্তু এটা একটু লম্বা টাইপের। এই যে দেখেন মাছটা, দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই মাছটা পাতলা, কিন্তু এই মাছটা হচ্ছে মোটা, ভারী। চাঁদপুরের ইলিশ কিভাবে চিনবো? আজকে আমি আপনাদেরকে চিনিয়ে দেব। এটা হলো প্রথমত চোখটা থাকবে একদম কালো, মাথাটা থাকবে ছোট, বডিটা একটু চ্যাপটা থাকবে, আর মাছের গায়ে যে একটা লালা থাকে, বিজলা বলি যেটাকে, আর মাছগুলো থাকবে এরকম ফ্রেশ। দেখেন কি পরিমাণ ফ্রেশ চাঁদপুরের মাছ। আবার কালারটা দেখেন একদম রূপালী কালার। সারাদিন দৌড়ের উপর ছিলাম, এবার একটু ঠান্ডা কিছু খাওয়া দরকার। বড় স্টেশন থেকে কালীবাড়ি মোড় পর্যন্ত জনপ্রতি 10 টাকা অটো ভাড়া, আর রিকশায় 2 জন 30 টাকা নিবে। কালীবাড়ি মোড়ে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে 1 মিনিট আইসক্রিমের শপটা দেখিয়ে দিবে। 127 বছরের পুরনো এই দোকানে 1982 সাল থেকে আইসক্রিম বিক্রি হয়। প্রথমে এটার নাম ছিল কোন, আর এখন সবার কাছে পরিচিত কুলফি নামে। এই আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভারের। তবে আপনারা যদি
যদি ম্যাঙ্গো এবং চকলেট ফ্লেভার ট্রাই করতে চান তাহলে চলে আসতে পারেন পাশের হেভেন নামের এই দোকানে। দুই দোকানের মালিক আপন দুই ভাই। চাঁদপুর এসে এই আইসক্রিমটা ট্রাই না করলে আপনার চাঁদপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এবার ফেরার পালা। লঞ্চে ফিরতে চাইলে 10 টাকা অটো ভাড়ায় চলে যাবেন লঞ্চ ঘাট, আর বাসে ফিরতে হলে সেম 10 টাকা ভাড়ায় বাস স্ট্যান্ডে। প্রতিটা শহরের একটা নিজস্ব গল্প থাকে, আর চাঁদপুরের গল্পটা জড়িয়ে আছে নদী, মানুষ আর শত বছরের পুরনো স্মৃতির সাথে। এই শহর থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মোহনার বাতাস, ইলিশের সেরা স্বাদ আর মানুষের আন্তরিকতা অনেক দিন মনে থাকবে। পরবর্তীতে কোন জায়গার ভিডিও চান কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।